রাতের তৃতীয় প্রহরে হঠাৎ নাসির মঞ্জিলে এসেছেন সৈয়দ বাড়ির কর্ত্রীরা। সকলেই সুন্দর সাজগোজ করেছেন এ বাড়ি থেকে ওই বাড়িতে আসার পথে। সকল মেহমানদের সাথে কথা বলা শেষে যখন এসে কিচেনে হাজির হলেন, তখন দেখলেন একা হাতে সব কিছু সামলাতে হিমশিম খাচ্ছেন নাজমিন বেগম। বাড়িতে অর্ধেকের বেশি মানুষ ঘুমিয়ে পড়েছে। নাজমিন বেগম একদিকে রুটি বেলছেন, অন্য হাতে রান্না করছেন। কোনো দিকে তাকানোর সময়টুকু নেই যেন তার। লিপি বেগম কাপড়ের হাতা গুটিয়ে নিলেন। সামনে এগিয়ে যেতে যেতে কিছুটা নারাজি স্বরে বললেন, কি হয়েছে তোর মেজো? নাজমিন বেগম আকস্মিক লিপি বেগমের গলার শব্দে লাফিয়ে উঠলেন প্রায়। পরপর নিজেকে সামনে নিয়ে সালাম ঠুকলেন মিহি সুরে। লিপি বেগম দুই হাত মেলে দিলেন। নাজমিন বেগম দ্রুত হাতে চুলার আগুন কমিয়ে দিয়ে ঘর্মাক্ত শরীর নিয়ে জড়িয়ে ধরলেন বড় বোন সমান ভাবিকে। অনেক দিন পর দেখা হওয়ায় ওই অবস্থায় থেকে হেসে ফেললেন দুজনে। ঝর্ণা বেগম পেছন থেকে উকি মেরে বললেন, দুজন বেআইন হয়ে আমাকে আর রোহিণীকে ভুলে গেছো? দ্যাটস নট ফেয়ার। রোহিণী নিজেও ঝর্ণা বেগমের পেছন থেকে বেরিয়ে আসলেন। লিপি বেগম কিছুটা নিজেদের মধ্যে দূরত্ব তৈরি করে নিজেদের মাঝখানে জায়গা বের করে দিলেন দুজনকে। রোহিণী প্রায় লাফিয়ে উঠে মাঝখানে জায়গা করে নিলেন। ঝর্ণা বেগম শব্দ করে হেসে ফেললেন। ভদ্র মহিলাদের মধ্যে এমন করে চলল অনেক সময় মিলন মেলা। হঠাৎ নাকে আসলো পোড়া গন্ধ। নাজমিন বেগম নিজেকে ছাড়িয়ে এনে দৌড়ে গিয়ে তরকারিতে পানি ঢাললেন। মুখ দিয়ে বিরক্তি মিশ্রিত শব্দ বের হলো, যা, শেষ। লিপি বেগম জানতে চাইলেন, একা হাতে সব সামলাচ্ছিস যে, কাউকে রাখলি না কেন? নাজমিন বেগম তরকারিতে হাত চালাতে চালাতে বললেন, ওদের কাজ আমার পছন্দ হয় না। রোহিণী জিজ্ঞেস করলেন, তাহলে আমাদের কেন জানালে না মেজো আপা? আমাদের মধ্যে কেউ একজন চলে আসতো তোমার সাহায্যের জন্য। নাজমিন বেগম শুধু হাসলেন সামান্য। ঝর্ণা বেগম বললেন, ওসব কথা ছাড়ো, মহামান্য ব্যক্তিরা কোথায়? নাজমিন বেগমের টনক নড়ল এতেই। রোহিণীকে উদ্দেশ্য করে কিছুটা তাড়া মিশ্রিত কণ্ঠে বললেন, আমার মোবাইলটা দেখ ফ্রিজের উপর, একটু দে তো ছোট। লিপি বেগম তখনও রুটি বেলছেন। ঝর্ণা বেগম দাঁড়ানো না থেকে নাজমিন বেগমের হাতে হাতে কাজ এগিয়ে দিতে সিঙ্কে রাখা বাটিগুলো ধুয়ে রাখতে শুরু করলেন। এরই মধ্যে রোহিণী মোবাইল এনে হাতে ধরিয়ে দিলেন নাজমিন বেগমের। নাজমিন বেগম তরকারির ডেকচিতে ঢাকনা দিয়ে প্রথমে ডায়াল করলেন ইসরাতের নাম্বারে। রিং হলো, হতে হতে তা কেটে গেল। রোহিণী চোখ ফেরে শুধালেন, কল ধরেছে? নাজমিন বেগম দুই পাশে মাথা নাড়ালেন। চিন্তিত সুরে বললেন, ইসরাত তো এমন করে না, প্রথম কলই পিক করে মেয়েটা, যতই ব্যস্ত হোক না কেন। আবারও কল করলে তা বাজতে বাজতে কেটে গেল। একে একে সবাইকে কল দিলেন, কেউই ফোন ধরল না। ঝর্ণা বেগম জিজ্ঞেস করলেন, কোথায় গিয়েছে ওরা সবাই? নাজমিন বেগম লাগাতার কল মিলিয়ে যেতে যেতে অস্পষ্ট সুরে বললেন, বলল বাহিরে হাঁটতে যাচ্ছে। রোহিণী বেগম কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করলেন, কে বলেছিল এই কথা? নাজমিন বেগম সামান্য চোখ তুলে রোহিণী বেগমের দিকে চেয়ে বললেন, ইসরাত বলেছিল। ওইগুলা বললে জীবনেও যেতে দিতাম না। লিপি বেগম এমনি জিজ্ঞেস করলেন, গ্যারেজে গাড়ি আছে? নাজমিন বেগম না ভঙ্গিতে মাথা নাড়ালেন, তিনি জানেন না বলে। রোহিণী তরকারিতে পানি দিয়ে চুলোর আঁচ একদম কমিয়ে দিলেন। বললেন, আসো, দেখে আসি। চিন্তায় চিন্তায় নাজমিন বেগমের মাথা খারাপ হয়ে যাচ্ছে। এক হাতে কপাল মুছে নিয়ে ড্রয়িং রুমে আসতেই টিভিতে জোরে জোরে বাজতে দেখলেন, গতকাল রাত 10টার সময় ওভার স্পিডের কারণে গাড়ি দুর্ঘটনা হয়েছে। দুর্ঘটনার কারণে গাড়ি থাকা 3 জনের মৃত্যু।
শরীর জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছে। তিনজনের কাউকেই চেনার উপায় নেই। কার আইডেন্টিটি কী? এটা দেখার পর নাজমিন বেগমের স্বাভাবিক অবস্থা আরও বেশি নাজুক হয়ে উঠল। রান্নাঘর থেকে ঘেমে যাওয়া শরীর আরও বেশি করে ঘেমে তরতর করে ঘাম ঝরতে লাগল। সেখানে আর দাঁড়িয়ে না থেকে সদর দরজার দিকে প্রায় দৌড়ালেন তিনি। নাজমিন বেগমের কাহিল অবস্থা দেখে রোহিণী বেগম আর ঝর্ণা বেগমের বুকটাও কাঁপতে শুরু করল। দুজনেই ছুটলেন নাজমিন বেগমের পিছু পিছু। গ্যারেজের সামনে এসে দেখলেন শাটার খোলা। দুটো গাড়ির একটারও অস্তিত্ব নেই। শুধু নাসির সাহেব সেদিন যে বাইক কিনে এনেছিলেন তা পড়ে আছে একপাশে অবহেলিত ভঙ্গিতে। বাড়ির বাহিরের কৃত্রিম আলো ছাড়া প্রতিটা রুমের আলো নিভে গেছে প্রায়। হাতের মুঠোয় থাকা ফোনটায় ইসরাতের নাম্বার কাপা হাতে ডায়াল করে আবারও কানে ফোনটা ধরলেন নাজমিন বেগম। মনে হলো এই হয়তো ইসরাত ফোনটা ধরবে, কিন্তু এবারও সেম হলো। বাঁচতে বাঁচতে এক সময় কেটে গেল। নাজমিন বেগমের অতিরিক্ত চিন্তার কারণে কাপড়ের অভ্যন্তরে থাকা শক্ত সামর্থ্য শরীরটা থরথর করে কাঁপল। ইসরাতের নাম্বারে আবারও কল মিলালে সেটা রিং হতে হতে কেটে গেল। লিপি বেগম নাজমিন বেগমকে বললেন, এমন করিস না, হয়তো মোবাইল হাতে নেই, কোথাও ফেলে রেখেছে। নাজমিন বেগম এই কথায় সহজেই অমত পোষণ করলেন। বললেন, ইসরাত মোবাইল সবসময় সাথে রাখে, বাহিরে গেল। রোহিণী বেগম ইরহামের মোবাইলে ফোন দিলেন, কিন্তু ওপাশ থেকে একটা শব্দ বারবার ভেসে আসলো, আপনি যে নাম্বারে কল করেছেন তা এখন বন্ধ আছে, দয়া করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। লিপি বেগম সান্ত্বনা দিতে আবারও বললেন, হয়তো সাউন্ড অফ। নাজমিন বেগম তবুও মানতে নারাজ। নিজের জায়গায় মোবাইল হাতে অটল দাঁড়িয়ে থাকতে বেগ পোহাতে হচ্ছে তার। কাপা কণ্ঠে বললেন, আমার ইসরাতটা কখনোই মোবাইলের সাউন্ড অফ করে না আপা, নির্ঘাত কিছু হয়েছে। নাজমিন বেগম হয়তো আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। দুই পা ছড়িয়ে বসে গেলেন কংক্রিটের তৈরি পিচঢালা গ্যারেজের সামনে। রোহিণী বেগম প্রায় কেঁদে ফেলবেন এমন ভাব। লিপি বেগম কোনো রাস্তা না পেয়ে কল দিলেন জাইনের নাম্বারে। ওপাশ থেকে জাইনের স্বর ভেসে আসতেই লিপি বেগম বললেন, একটু তোর মেজো বাবার বাড়িতে আয় তো। জাইন বিছানা থেকে উঠে দাঁড়িয়ে পায়ে জুতো জোড়া আলগোছে ঢুকিয়ে শুধালো, কেন? লিপি বেগম কিছুটা বিরক্তি প্রকাশ করে বললেন, আসো তো, আসলে তবেই তো দেখতে পাবে। ফোন কাটতেই দেখলেন পরিস্থিতি প্রায় বিগড়ে গেছে। নাজমিন বেগম মাথায় হাত রেখে হাউমাউ করে কাঁদছেন। রোহিণী আমার আহান আমার ইরহাম বলে গলা ফাটাচ্ছেন। ঝর্ণা বেগমের শুভ্র মুখ লাল হয়ে আছে। এক্ষুনি একটু লাই পেলে বাচ্চাদের মতো ঠোঁট ভেঙে কেঁদে ফেলবেন তিনি। লিপি বেগমের গলার কাছে কান্না দলা পাকালো, তবুও নিজেকে সামলালেন তিনি। চোখের পানি কোটর থেকে নির্গত হওয়ার পূর্বেই মুছে ফেললেন কাপড়ের হাতায়। এখন যদি উনিও এদের মতো কাঁদতে বসে যান তাহলে কি কোনো সমাধান হবে? চোয়াল শক্ত করে ভঙ্গুর গলায় সবাইকে ধমকে উঠলেন, হচ্ছেটা কি? নাজমিন বেগম এসব কানেই তুললেন না, আরও জোরে কেঁদে উঠলেন। রোহিণী বেগমের গলার আওয়াজ বাড়ছে সময়ের সাথে। বাকি ছিলেন ঝর্ণা বেগম। তিনিও ভ্যাঁ করে কেঁদে ফেললেন। মুখ দিয়ে উচ্চারণ করলেন, আমার বাচ্চাগুলো, কোথায় গেলি রে তোরা? টিমটিমে ভোরের আলো ফুটেছে আকাশে। ধীরে ধীরে সূচনা হচ্ছে নতুন দিনের নতুন এক গল্পের। ইসরাত এখনও রাস্তায় লেপ্টে আছে, কাঁদছে বিরতিহীন। এখান থেকে উঠে বাড়িতে যাবে সেই ধ্যান নেই তার ভেতর। চোখ দুটো ফুলে উঠে লাল লাল হয়ে আছে। পিচঢালা রাস্তার দিকে নিবদ্ধ চোখে পাপড়ি না ফেলে চেয়ে আছে। কান্নার গতি থেমে গিয়ে হেঁচকি উঠল। ভেতরে ভেতরে জমা হলো ক্ষোভ।
দাঁতের মাড়ি চেপে অনেকক্ষণ চেয়ে রইল এক দৃষ্টিতে, নড়ল না নিজের জায়গা থেকে। চোখের চাহনি এতটাই তেজালো যে পাপড়ি ফেলল না। ওভাবে বসে থেকে হাতের মুঠো শক্ত করল। ধীরে ধীরে রাগের পাহাড় এসে গ্রাস করল তাকে। নিজের বাস্তব জ্ঞান হারিয়ে দুই হাতে মুখ চেপে ধরে গলা ফাটিয়ে চিৎকার করে উঠল। চিৎকারের তীক্ষ্ণতা এত বেশি যে কান লেগে গেল মৃন্ময়ের। কিছু বুঝে ওঠার আগেই ইসরাত নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালো। বৃষ্টিতে ভেজা চুলগুলো দলা পাকিয়ে পেছনে পড়ে আছে। কপালে, গালে, এমনকি চোখের উপর ছোট ছোট চুলগুলো লেপ্টে আছে। ধূপধাপ পায়ে নিজের অক্ষত থাকা গাড়ির কাছে গেল। মৃন্ময় চোখ ছোট ছোট করে শুধু দেখল ইসরাতের কাণ্ড। কান্নার কারণে মুখ ফুলে গিয়েছে। চোখের চামড়া কিছুটা দুই দিকে সরে যাওয়ায় চোখের সাদা জায়গার মধ্যে জমা হওয়া রক্তের আস্তরণ দেখা গেল। ইসরাত গাড়ির ডিকি টেনে খুলে ফেলল। মৃন্ময় আরেকটু সামনের দিকে এগোতেই দেখল ইসরাত হকি স্টিক হাতে নিচ্ছে। উকি দিয়ে গাড়ির ডিকির পানে চাইতেই দেখল উল্টাপাল্টা জিনিস রাখা ওখানে, বটি থেকে শুরু করে সব কিছু। ইসরাত গাড়ির ডিকি খোলা রেখে প্রথমে এগিয়ে গেল জ্বলে যাওয়া গাড়ির দিকে। হকি স্টিক শক্ত করে মুঠোয় চেপে ধরে একের পর এক লাগাতার আঘাত হানল বোনেটের উপর। রাগেতে কমল না, আরও বাড়ল। সময়ের সাথে দ্বিগুণ থেকে তিনগুণে পৌঁছে গেল। কিছু মুহূর্ত অতিবাহিত হতেই ইসরাতের বড় বড় চোখের দৃষ্টি মৃন্ময়ের দিকে ঘুরে গেল। হকি স্টিক ধরে রাখা হাত ক্ষোভের দংশনের শক্ততা আরও বাড়ল। চোখে ভাসল তাকে ধরে রাখার মুহূর্তটুকু। ক্ষুব্ধ ষাঁড়ের মতো চেয়ে থেকে তেড়ে গেল মৃন্ময়ের দিকে। হাবিলদার এতক্ষণ হাপিত্যেশ করছিলেন ভবিষ্যতের জেনারেশন এভাবে ঝরে গেল। যখন চোখ তুলে দেখলেন ইসরাতকে তেড়ে আসতে, তখন আঁতকে উঠে জানতে চাইলেন, স্যার, ভদ্রমহিলা কোন দিকে যাচ্ছেন? মৃন্ময় নিজের জায়গায় অটল থেকে টান টান দাঁড়িয়ে বলল, মনে হচ্ছে তো আমাদের দিকে। হাবিলদার সামান্য হেসে বললেন, আমাদের দিকে না স্যার, শুধু আপনার দিকে এগিয়ে আসছেন ভদ্রমহিলা। মৃন্ময় নিজের শূন্য মস্তিষ্কে পালানোর কথা প্রায় ভুলে গিয়ে হাবিলদারকে জিজ্ঞেস করল, এখন আমার কি করা উচিত বলুন তো? হাবিলদার সামান্য ধমকে উঠে বললেন, গরুর মতো দাঁড়িয়ে ঘাস না কেটে ভাগুন স্যার, ভাগুন। ভদ্রমহিলা আপনার দিকে খ্যাপা ষাঁড়ের মতো তেড়ে আসছেন। যে কোনো সময় গুঁতো টুতো মেরে দিতে পারেন। ইসরাতকে নিজের সামনে এসে থামতে দেখেই মৃন্ময় উড়ন্ত পাখির মতো লাফ দিয়ে দৌড় দিল। ইসরাত নিজেও পিছু পিছু ছুটল। মানসিক ভারসাম্যহীন মানুষের মতো ভাঙা গলায় তেড়ে ফেড়ে চিৎকার করল, খুন করব আজ সবগুলোকে। মৃন্ময় সামনের দিকে চলন্ত পা রেখে ঘাড় ঘুরিয়ে ইসরাতের পানে চেয়ে জানতে চাইল, আপনি কি পাগল হয়ে গিয়েছেন ইসরাত? এমন করছেন কেন? ইসরাত কানেই নিল না এসব কথা। মন্ত্রমুগ্ধের মতো হাতের হকি স্টিক উপরে তুলে মৃন্ময়ের দিকে ছুটতেই থাকল। মস্তিষ্ক থেকে একটাই শব্দ প্রতিধ্বনিত হলো, এই লোক তোকে না থামালে আজ তোর ভাই বোন অক্ষত থাকত, বেঁচে থাকত ছোট ছোট প্রাণগুলো। ইসরাত এভাবে দৌড়ানো অবস্থায় হ্যালুসিনেশন করল নুসরাত, ইরহাম, আহান আসছে তার দিকে। সে তাদের দুই হাতে জড়িয়ে ধরতে নেবে, তার পূর্বেই কেউ একজন পেছন থেকে তাকে টেনে ধরল। সে আর কেউ নয়, মৃন্ময় তুষার। ইসরাত দুই দিকে মাথা নাড়াল, নিজের মস্তিষ্কে না হওয়া জিনিসগুলো কল্পনা করতে দিল না। রাগে থরথর করে কাঁপল মেয়েলি দেহটা, সাথে নাক আর ঠোঁট। পায়ের গতি আরও বাড়ল। যে কেউ দেখলে বলবে শরীরটা বাতাসে প্রায় উঠছে। মৃন্ময় তিন রাস্তার মুখে গোল গোল ঘুরতে ঘুরতে হাঁপিয়ে উঠল। তবুও ইসরাতের হাঁপানোর নাম নেই।
মৃন্ময় জিরানোর জন্য থমকে দাঁড়াতেই হাবিলদারের করুণ আওয়াজ বাতাসে ভেসে আসলো, স্যার, আপনি আজই শেষ। ইসরাতের শূন্যে তোলা হকি স্টিক এসে মৃন্ময়ের মাথা স্পর্শ করতে যাবে, তখনই মৃদু সুরে গান ভেসে আসলো দূর হতে। বাংলা মাল ছেড়ে হাতে মুরগি নিয়াছি, বৈরাগ হইয়া কপালে তিলক লাগাইছি, হাঁসের পিছন ছাইরা দিয়া মুরগি চোর হইয়াছি, পুণ্যের জন্য এক গ্লাস জলে ডুব দিয়াছি, সব কিছু ছাইরা আমি মুরগি চোর হইয়াছি, মুরগির পেছনে আগুন লাগাইছি ও মুরগিকে দুনিয়া থেকে বিদায় জানাইছি, মুরগির লেগ খেয়েছি ও মুরগির পেছনে আগুন লাগাইছি ও মুরগিরে বিদায় জানাইছি। ইসরাত থমকানো চোখে ফিরে চাইল পেছনে, বিস্ময়ে চোখের কোটর হতে আখিদয় বের হবে এমন ভাব। ঘন বনের অভ্যন্তর হতে নেচে কুদে কাদায় মাখামাখি শরীর নিয়ে বেরিয়ে আসতে দেখা গেল তিনজনকে। মুখেও ছাড় নেই কাদার, মুখ দেখে চেনার উপায় নেই কারা এরা। গায়ে ওড়না জড়ানো একজনের, সাদা রঙের কাপড়খানা লেগে আছে গায়ের সাথে। ইরহামের গায়ে শুধু স্যান্ডো গেঞ্জি, কালো লোমশ ফর্সা পুরুষালী বুক বেরিয়ে এসেছে। ইসরাত সামান্য চোখ খিচিয়ে তাকাতেই দেখল তিনটার হাতেই দুটো দুটো করে মুরগি, এমন করে কোলে ধরে রেখেছে যেন নবজাতক বাচ্চা এগুলো। নিজেদের বাহু থেকে একজনও ছাড়ছে না। ইসরাতের হাত অবশ হয়ে আসলো, এক পা দুই পা করে এগিয়ে গেল ভাই বোনের দিকে। নিজের চোখ দুটোকে যেন বিশ্বাস করতে পারছে না সে। খুশিতে চোখ চকচক করে উঠল, পানিতে টইটুম্বুর করল দুই নয়ন। নিজের খুশি জাহির করতে পারল না, ঠোঁট ঠেলে বের হলো না কোনো শব্দ। শুধু হাঁ করে সামনে চেয়ে দেখল নিজের ভাই বোনকে। মনে হলো যুগ যুগ কেটে গিয়েছে, প্রিয় মুখগুলো দেখেনি। তিনটার গলার আওয়াজ এগিয়ে আসতে আসতে আরও বাড়ল। তখন তারা সামনে পড়ে থাকা পোড়া গাড়ি, অর্ধজ্ঞান হওয়া সুরভি, প্যানিক অ্যাটাকে নাজেহাল অবস্থা হওয়া মমকে দেখেনি। যখন দেখল গাড়িটা পুড়ে পড়ে আছে, তখন এতক্ষণের উচ্ছ্বাস মিশ্রিত কণ্ঠে ধিমি হয়ে আসলো। তিনজনে মুখ চাওয়াচাই করল নিজেদের মধ্যে। একবার দেখল থমকে দাঁড়ানো ইসরাতকে, একবার দেখল পুড়ে যাওয়া গাড়ির শেষাংশ। ঠোঁট ঠেলে শব্দ বের হলো নুসরাতের, শালি, তুই মরা মানুষের মতো দাঁড়িয়ে আছিস কেন? মুরগিগুলো তখনও আল্লাহর নামে ডাকছে চিৎকার করে। হাত দিয়ে সেগুলো আরও শক্ত করে ধরে নুসরাত ইসরাতকে আবারও জিজ্ঞেস করল, তুই এমন হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? ইসরাত কথা বলল না। কয়েক মুহূর্ত মুরগি হাতে দাঁড়িয়ে থাকা তিন ভাই বোনকে দেখল। নিঃশব্দে পার হলো কয়েক মিনিট, কয়েক সেকেন্ড, কয়েক মুহূর্ত। নিজেকে সামলানো ইসরাতের নিকট দায় হলো। অতি আবেগে বারবার কথা আটকালো গলার কাছে। নুসরাত, ইরহাম, আহান পরিবেশ দেখে কিছুটা ঠাওর করতে পারল কি হয়েছে এখানে। তাই নুসরাত হাহা করে হেসে পরিস্থিতি স্বাভাবিক করতে বলে উঠল, তুই কেঁদেছিস? আরে শালি, মরি নাই তো, এত কাদার কি আছে? এসব কথায় ইসরাতের গা পিত্তি জ্বালিয়ে দিল। এমন এক মুহূর্তে এসে পাগলের মতো হাসানোর চেষ্টা করছে। ইরহাম নিজেও ইসরাতকে স্বাভাবিক করার জন্য বলল, আমরা তো মনে করেছি তুমি বাসায় চলে গিয়েছ। আহান অপরাধবোধ করল, তাই ফিকে হয়ে যাওয়া ধিমি সুরে বলল, আমরা জানতাম না গাড়িতে আগুন লেগে যাবে। তিনজন মুরগি কোলে রেখে মাথা নাড়ালো উপর নিচ। ইসরাত একটা কথারও উত্তর দিল না। নিজের ফোলা ফোলা চোখগুলো ঘুরিয়ে কড়মড়িয়ে শুধালো, কোথায় গিয়েছিলি তোরা? নুসরাত আর ইরহাম একসাথে বলে উঠল, মুরগি চুরি করতে। ইসরাত গলা ফাটিয়ে গালি দিল, শুয়োরের বাচ্চা, আমি এখানে তোদের জন্য মরতে বসেছি আর তোমরা কুত্তার বাচ্চারা মুরগি চুরি করতে গিয়েছ। আজ সবগুলোর পা ভাঙব। কত বড় সাহস!
নুসরাত ইসরাতের কন্ডিশন দেখে মুরগি শক্ত হাতে চেপে ধরে উল্টো পথে দৌড় দিল। তার মতামতে জান গেলে যাবে, তবুও মুরগি ছাড়া যাবে না। ইরহাম অবাক কণ্ঠে জিজ্ঞেস করল, পালাচ্ছিস কেন? নুসরাত ইসরাতের থেকে 10 হাত দূরে গিয়ে বলে উঠল, জরুরি প্রয়োজনে জরুরি ব্যবস্থা নিচ্ছি পূর্ব থেকেই। ইসরাতের মাথা গিয়েছে। ইসরাত নুসরাতের কথা অনুযায়ী সত্যি সত্যি আহান আর ইরহামকে পিটানোর জন্য খ্যাপাটে নয়নে চেয়ে থেকে এগিয়ে গেল। ইরহাম আর আহান নুসরাতের দিকে দৌড় দিয়ে চলে গেল। নুসরাত নিষেধাজ্ঞা জারি করল, একদম এদিকে আসবি না দুজন। দুজনেই নুসরাতের কথা মাছি তাড়ানোর ভঙ্গিতে উড়িয়ে দিয়ে নুসরাতের দিকে যেতে যেতে আওড়ালো, সব দোষ তোর। তুই তো এই মেয়েকে রাগিয়ে দিয়েছিস। তুই না বললে তো জীবনও আমরা মুরগি চুরি করতে যেতাম না। ইসরাত একটার কথাও কানে না তুলে হকি স্টিক ছুঁড়ে মারল। একটুর জন্য নুসরাতের মাথায় না লেগে পাশ দিয়ে সাঁ করে চলে গেল। তা অক্ষত রাখা গাড়ির গ্লাসে লেগে শব্দ করে ভেঙে চুরে চুরমার হয়ে পড়ে গেল নিচে। ইসরাত কিরমিরিয়ে বলে উঠল, দাঁড়া, সবগুলোকে আজ আস্ত কোপাবো আমি। ইসরাতের ঝলসানো কণ্ঠে নুসরাত, আহান, ইরহাম আরও বেশি করে পায়ে পা মিলিয়ে পালালো। ততক্ষণে রাস্তায় গাড়ি চলাচল শুরু হয়ে গিয়েছে। দূর দূরান্ত হতে ভেসে আসছে অনবরত চলতে থাকা গাড়ির আওয়াজ। নুসরাতরা গোল গোল দৌড়াতে লাগলো সবাই মিলে। তিনজনে খিলখিল করে হেসে উঠল সামনে উড়ন্ত পাখির মতো চলতে চলতে। ইসরাত নিজেও হেসে দিল, পরপর আবার শব্দ করে কান্না করে ফেলল। এক হাতের তালু দিয়ে চোখ মুছে অস্পষ্ট সুরে জানতে চাইল, আমাকে বলে গেলি না কেন? ইসরাতকে শিথিল হতে দেখে সবাই থামল। মুখ খুলে সান্ত্বনা দিতে যাবে তখনই যেদিক থেকে 3 গুণধরেরা বেরিয়ে এসেছিল, সেই পথে হাতে টর্চলাইট নিয়ে হুড়হুড় করে একদল পুরুষ মানুষ বেরিয়ে আসলো। মুখে মুখে উচ্চারিত হলো তাদের, চোর চোর। ইসরাত বিস্ময় মুখে চেয়ে রইল ওইদিকে। নুসরাত, ইরহাম, আহান তিনজন মাথা একত্রিত করে ফিসফিসিয়ে চোরের মতো মুখ বানিয়ে কানাঘুষা করল। এরা এখনও পেছন ছাড়েনি। নুসরাত বৃহৎ আকারে চোখে ওই দিকে চেয়ে থেকে বলে উঠল, মাত্র 6টা মুরগি চুরি করায় এরা এতক্ষণ যাবৎ আমাদের পিছু করছিল। কি জামানা এসেছে ভাই, ভালো মানুষের জামানা আর থাকেনি। ইরহাম নাক ফুলিয়ে বলল, খানকির পোলারা মাত্র 2টি মুরগি চুরি করায় এইসব করছে। এইসব মুরগি আমি বাল দিয়েও বাড়ি মারি না, শুধু কাবাব খাবো বলে নিয়ে এসেছি। আহান সরু চোখে ওই দিকে চেয়ে থেকে শক্ত হাতে বুকে মুরগিগুলো চেপে ধরল। বলল, আমাকে মেরে ফেললেও মুরগি আমি দেব না, আমি এগুলো কাবাব করে খাবো। নুসরাত নিজেও পণ করে ফেলল, আজ তাকে বুলেট মেরে দিলেও মুরগি সে দেবে না। তিনজন মুরগিগুলো নিজেদের বুকের কাছে শক্ত হাতে চেপে দাঁড়িয়ে রইল। তখনই কানে আসলো পুরুষালী গলার শব্দ, ও পুলিশ অফিসার আছেন এখানে? মৃন্ময় সুপুরুষের মতো এগিয়ে গেল তাদের দিকে। জিজ্ঞেস করল, কি হয়েছে? একটা লোক তাদের মধ্যে থেকে এগিয়ে আসলো। সবার হাতেই লাঠি সোঁটা। চোর ধরার পর উত্তম মধ্যম দেবে বলে নিয়ে এসেছে হাতে। সবাই হৈ হৈ করে উঠল। এতজনের কথার মধ্যে মৃন্ময় কিছু বুঝে উঠল না, তাই সামান্য কড়া কণ্ঠে বলে উঠল, একজন বলুন। একজন বয়স্ক লোক সামনে আসলেন সবাইকে পেছনে সরিয়ে। চোরের মতো সেটে দাঁড়ানো নুসরাত, ইরহাম, আহানকে আঙুল তুলে দেখিয়ে বললেন, আমাদের গ্রামে ঢুকে রাত 4টার সময় মুরগি চুরি করেছে ওরা। নুসরাত ভেংচি কাটল লোকটাকে। লোকটা এসব দেখল না। আবারও বলে উঠলেন, পোশাক আশাক দেখলেই বোঝা যায় ভালো সভ্রম পরিবারের ছেলে মেয়ে, কিন্তু এমন মুরগি চুরি করার কি প্রয়োজন ছিল ওদের? আমরা কত করে বললাম দাঁড়ানোর জন্য,
তবুও দাঁড়ালো না এরা। আহান মুখ ফসকে সত্যি কথা বলেই ফেলল। এহ, আমরা ওখানে দাঁড়াতাম আর আপনারা এসে চ্যাংদোলা করতেন। হ্যাঁ, আমাদের দেখে কি বিচি মনে হয়? মৃন্ময় বিরক্ত হলো আহানের উপর। মনে মনে ভর্ৎসনা জানালো সৈয়দ বাড়ির সবাইকে। ভাবল, এই বাড়ির সবগুলো এমন কেন? লোকটা আবার বলল, এই দেখো, এখনো মুরগিগুলো কেমন করে ধরে রেখেছে। নুসরাত, ইরহাম, আহান ঠায় দাঁড়িয়ে রইল। লোকগুলো পুলিশ অফিসারের সাথে অনেকক্ষণ কথা বলল। যখন কথা শেষ হলো তখন মৃন্ময় সবাইকে কাছে আসার জন্য ডাকল। ইসরাত কোমরে হাত রেখে দাঁড়িয়ে সব দেখল। নুসরাত, আহান, ইরহাম চোরের মতো মুখ বানিয়ে এসে দাঁড়াতেই মৃন্ময় বলল, মুরগিগুলো ফিরিয়ে দিন। মা যেমন নিজের সন্তানকে আগলে রাখে, তেমনি নুসরাত নিজের দেহের সাথে মুরগিগুলো জড়িয়ে নিল। দুই পাশে মাথা নাড়িয়ে শক্ত কণ্ঠে বলল, দিব না। মৃন্ময় কঠোর কণ্ঠে বলল, দিয়ে দিন। নুসরাত ততটাই জেদি সুরে বলল, দিব না। মৃন্ময় বলল, দিয়ে দিন মিসেস আরশ। নুসরাত বলল, দিব না মিস্টার মৃন্ময় তুষার ওরফে ঘুষখোর পুলিশ অফিসার। দুজনের মধ্যে এভাবেই চলল অনেকক্ষণ যাবৎ কথা কাটাকাটি। ইসরাত দুজনকে থামিয়ে দিতে রুক্ষ কণ্ঠে কড়মড় করে ধমকে উঠল, হচ্ছেটা কি এখানে? মৃন্ময় কেঁপে উঠে থেমে গেল। ইসরাতের দিকে আর চোখে চাইতেই সে বলল, চুপচাপ মুরগি ফিরিয়ে দিতে বলুন। নুসরাত নিজের কথায় অটল। সে বলল, অসম্ভব, আমি দেব না। এগুলো আমি নিজের বাচ্চা ভেবে নিয়ে এসেছি। এখন মুরগির কাবাব না খেয়ে ফিরিয়ে দিলে পাপ হবে পাপ। আহানও সহমত নুসরাতের কথায়। সে বলল, আমি তো ভেবেছি মুরগিগুলোকে প্রথমে বড় করব নিজের বাচ্চাদের মতো। এমন খাওয়ানো দিব যাতে মুরগিগুলো সেম আমার মতো হয়ে যায়। তারপর? মৃন্ময় তীক্ষ্ণ চোখে তাকিয়ে শুধালো, তারপর কি? আহান মিহি সুরে কোমলতার সহিত বলল, মুরগির শিক পোড়া, কাবাব, ললিপপ ফ্রাই করে খেতাম। ভাবতেই জিভে জল এসে যাচ্ছে। নুসরাত নিজেও আহানের মতো অন্যদিকে চেয়ে কল্পনা করল। তারপর গলা মিলালো, আমারও চলে আসছে। ইরহামও একই সুরে বলল, আমারও আসছে। গ্রামের মানুষগুলো খুবই বিরক্ত হলো এমন আচরণে। নুসরাত, ইরহাম আহানের ভাবনার ভেতর তাদের হাত থেকে মুরগিগুলো টেনে নিয়ে যেতে নিল। তিনজনেই মুরগি শক্ত হাতে চেপে ধরে রাখল। মুরগি একদিকে ওরা টানছে, একদিকে এরা টানছে। হঠাৎ নুসরাতের টনক নড়তেই সে মুরগি দুটোর শরীর ছেড়ে দিল। যে লোকটা টানছিল সেই লোকটা এবার শক্তি দিয়ে টান মারতে যেতেই উল্টে পড়ে গেল। মুরগি হাত থেকে ছুটে ডাকতে ডাকতে পালালো নিজের জান বাঁচানোর জন্য। নুসরাত লোকটাকে ভর্ৎসনা করে বলল, কি হেমান আপনি! সামান্য মুরগি নেওয়ার জন্য এমন অত্যাচার করছেন আমাদের মতো বাচ্চাদের উপর। ধর্মে সইবে না এসব। এসব দেখে মৃন্ময়ের ইচ্ছে করল এক গ্লাস হারপিক খেয়ে মরে যেতে। কোন চক্করে পড়েছে সে? তার ২৮ বছরের জীবনে এমন গ্যারাকলে জীবনে পড়েনি। এই আরশের ফ্যামিলির সাথে দেখা হওয়ার পর থেকে দুনিয়ার গজব আজাব এসে পড়েছে তার শান্তিপূর্ণ জীবনে। জীবনের সবথেকে বড় ভুল ছিল ঢাকা থেকে ট্রান্সফার হয়ে সিলেট বিভাগাধীন থানায় আসা। মৃন্ময় নিজের ধৈর্য হারিয়ে বজ্রকণ্ঠে কান লাগিয়ে দেওয়ার মতো চিৎকার করে উঠে বলল, শাট আপ! সবার হাতে থাকা মুরগিগুলো এক প্রকার টেনে হিঁচড়ে নিয়ে লোকগুলোর হাতে ধরিয়ে দিল। নুসরাত টু শব্দটি বের করার আগেই মৃন্ময় হাবিলদারকে বলল, 4টা হ্যান্ডকাফ নিয়ে আসুন। ইরহাম ভাদাইম্মার মতো শুধালো, কি জন্য? ইসরাত গাঁটটা বসালো ইরহামের মাথায়। রাগী চোখে চাইল তাদের দিকে।
নুসরাত মৃন্ময়কে পাত্তা না দিয়ে মুরগির জন্য হাপিত্যেশ করে মিনমিনিয়ে তাদের সবার শোনার মতো করে বলে উঠল, খানকির পোলারা সব মাল নিয়ে চলে যাচ্ছে, আমার মুরগি, আমার বাচ্চাগুলো। নুসরাত তাদের শোনার মতো করে বললেও দূরে দাঁড়ানো হাবিলদার পর্যন্ত শুনে ফেলল তার গালি। মৃন্ময় না চাইতেও ঠোঁট চেপে হেসে ফেলল। নিজের হাসি ঢাকতে উল্টো দিকে চেয়ে হাবিলদারকে ধমকে উঠল, কি সমস্যা কি? এত দেরি করছেন কেন? হাবিলদার দ্রুত পায়ে সে হ্যান্ডকাপ ধরিয়ে দিলেন মৃন্ময় তুষারের কাছে। মৃন্ময় হ্যান্ডকাপ সর্বপ্রথম নুসরাতের মুখের সামনে ঝুলিয়ে ধরল। সকালের মনোরম হাওয়ায় দুলে উঠল হ্যান্ডকাপখানা। সে ঠোঁট এলিয়ে হেসে ধিমি সুরে এলিয়ে এলিয়ে বলল, সৈয়দা নুসরাত নাসির, বেপরোয়া গতিতে গাড়ি চালানোর জন্য বাংলাদেশ 2018 আইন অনুযায়ী 10,000 টাকা জরিমানা দিতে হবে, না হয় 3 মাসের জেল। মুরগি চুরির জন্য সেকশন 378 অনুযায়ী 5,000 টাকা জরিমানা, না দিতে পারলে 6 মাসের জেল, মোট 9 মাসের জেল। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমাদের সামনের যাত্রা মনে হচ্ছে অনেক সুন্দর হবে। সৈয়দ বাড়িতে তখন শোকের ছায়া। এতক্ষণ শক্ত হয়ে দাঁড়িয়ে থাকা লিপি বেগমও নিজের শরীর ছেড়ে দিয়েছেন। পড়ে আছেন সবার মতো অবচেতন। সৈয়দ বাড়ির সকল মানুষ এসে তখন হাজির নাসির মঞ্জিলে। আরশ, জাইন, এমনকি মাহাদি বাকি পড়ে থাকেনি, সকলেই খুঁজে ফেলেছে তাদের সোসাইটির ভেতর। চতুর্থবারের মতো পুরো সোসাইটি খুঁজে এসে সোফায় বসল আরশ। মুখে গম্ভীরতা রেখে নিজের ভেতরে চলাচল করা উদ্দীপনা ঢাকতে চাইল, হয়তো সফল হলো। চোখে মুখে গম্ভীরতা এঁটে বসে রইল। তখন ঘড়ির কাঁটায় চলছে 10টার ঘর। আজকের দিনে তেমন একটা রোদের দেখা নেই, নির্মল দিন। নিস্তেজতা পুরো প্রকৃতি জুড়ে বয়ে রয়েছে। নাসির মঞ্জিল যেমন তাদের বাচ্চাগুলো ছাড়া নিস্তেজ হয়ে আছে, ঠিক তেমনই জাইনের চিন্তায় চিন্তায় মাথা ফাটছে। ইচ্ছে করছে ইসরাত নামক বেয়াদবটাকে যেখানে পাবে ওখানে ধরে কয়েক ঘা লাগিয়ে দেবে, কিন্তু মস্তিষ্কের এমন সুমতি সে চলতে দিল না। তার হৃদয়ে চলছে অন্য কিছু। মস্তিষ্ক যা বলছে তার থেকে দ্বিগুণ গতিতে চলছে হৃদয়ের ধ্বনি। শ্বাস আটকে বসে রইল নিজের জায়গায়। বুকের কাছে চিনচিনে ব্যথা হলো। এসির ভেতরে থেকেও চিন্তায় চিন্তায় ঘামতে লাগলো সারা শরীর। এক হাতে বুকের বাঁ পাশ চেপে ধরল। হাত দিয়ে বুকের কাছে ব্যথা ওঠা জায়গায় ড্যাব ড্যাব করে আঘাত করল ব্যথা কমানোর জন্য। সবার এত চিন্তার ভেতর নাসির সাহেব একমাত্র ব্যক্তি যিনি আরাম করে বসে মোবাইল ঘাঁটছেন। কিছুদিন পূর্বে নুসরাত আর ইসরাতের শেয়ার করা মিমসগুলো দেখলেন আর হাসলেন। হেলাল সাহেব নিজেও চিন্তিত। যতই হোক ছেলের বউ তার। উপরে উপরে নিজেকে কঠিন খোলসে ঢেকে রাখলেন। এমন ভাব যেন যাকগে মরুক সবগুলো, আমার কিছুই যায় আসে না। কিন্তু ঠিকই চিন্তা করছেন ভদ্রলোক। পা দিয়ে মেঝেতে বারবার আঘাত করে নিজেকে সামলানোর বৃথা প্রয়াস করলেন। যখন তার কানে নাসির সাহেবের হাসির শব্দ আসলো, তখন ক্ষুব্ধ নেত্রে চেয়ে কড়া কণ্ঠে বলে উঠলেন, কি হয়েছে, এমন দাঁত কেলাচ্ছিস কেন? নাসির সাহেব মোবাইলটা সবার মুখের সামনে তুলে ধরে বললেন, সুন্দর না, নুসরাত দিয়েছে এই মিমস। নাজমিন বেগম নিজের কান্না আটকে স্বামীর দিকে তাকালেন। নিজের মায়ের দিকে চেয়ে হু হু করে আবারও কেঁদে উঠে বললেন, দেখেছ আম্মা, দেখেছ, আমার বাচ্চাগুলো নেই, আর এই পাষাণ লোক মিমস দেখে হা হা করে দাঁত কেলাচ্ছে। এ কেমন লোকের সাথে তুমি আমার বিয়ে দিলে? নাসির সাহেব মোবাইলটা সেন্টার টেবিলে রাখলেন। গলার আওয়াজ কিছুটা উঁচু করে স্ত্রীসহ সবাইকে বলে ওঠেন, তো কি হয়েছে? তোমরা ভোর 4টা থেকে চিন্তা করছো সবাই, এতে তো ওরা আসলো না।
এখন কি তোমাদের মতো চিন্তা করে আমি নিজের ভিপি হাই করব? আজব তো। সারা রাত ঘুমাতে দাওনি, এখন একটু আরাম করে রিলসগুলোও দেখতে দেবে না? নাসির সাহেবের কথা শেষ হতেই হাওয়ার গতিতে দরজা উড়িয়ে বাতাসের ন্যায় উড়ে এসে মাছির মতো সবার মাঝখানে জায়গা জুড়ে বসলেন সুফি খাতুন। চোখে পানির কোনো অস্তিত্ব নেই, তারপরও চোখ শাড়ির আঁচলে মুছে নিয়ে হাই হুতাশ করলেন। মাথায় হাত রেখে নিজের কর্ম জারি রেখে হাহাকার করে বললেন, নাসির, ও নাসির, তোর এ কী সর্বনাশ হলো রে? সৈয়দ সাহেবের ইচ্ছে হলো ফুপি নামক ভদ্রমহিলার গলা কিছু দিয়ে বেঁধে ফ্যানের সাথে ঝুলিয়ে দিতে। কি এক গলা রে বাবা! এই মহিলা চিৎকার করে তো তার প্রেশারটা হাই করে ফেলছে। শোয়েব সাহেব কানে টিস্যু প্রায় গুজে ফেলতে গেলেন। ভদ্রমহিলার হাই হুতাশে ওনার রক্তচাপ বাড়ছে। একদিকেই মহিলারা হাহাকার করছে, অন্যদিকে তার সহধর্মিণীর চিৎকার। দুটোই কানে সাইরেনের মতো বাজছে। কি ভয়ঙ্কর সেই অনুভূতি! হেলাল সাহেব ফুপির সম্পর্কের পরোয়া না করে সুফি খাতুনকেই ধমকে উঠলেন, বসো, আর কোনো চিৎকার না। সুফি খাতুন থোড়াই কানে তুললেন এই কথা। উনি নিজের চিৎকার করা সমান কান্না জারি রাখলেন। নাসির মঞ্জিল হতে শুরু করে আগাম 3 পাড়া জেনে যাবে বিয়েবাড়ি থেকে কনেসহ তার 4 ভাই বোন উধাও। সুফি খাতুন বললেন, আমি জানতাম। নাসির সাহেব থামিয়ে দিলেন সুফি খাতুনকে। এক ভ্রু উঁচিয়ে জানতে চাইলেন, কি জানতে তুমি? সুফি খাতুন বললেন, ওই মেয়ে তার লাঙের সাথে পালাবে আজ না হয় কাল। এইটুকু কথা নাসির মঞ্জিলের তৎকালীন পরিবেশকে নাড়িয়ে দিতে সময় নিল না। নাসির সাহেব ভ্রুক্ষেপহীন কণ্ঠে বললেন, যদি পালিয়ে থাকে তো বেশ করেছে, তোমার কোনো সমস্যা? সুফি খাতুন সেসব না শুনে আরও বললেন, ওই মেয়েকে দেখলেই বোঝা যায় উপরে উপরে ভদ্র সেজে থাকে, ভেতরে ভেতরে ঠিকই মায়ের মতো পলিটিক্সবাজ। আমি আগেই বলেছিলাম, একটাও ভালো হয়নি। দেখ গিয়ে কোন পোলার সাথে মাস্তি করছে। নাসির সাহেব ভদ্রমহিলার কথায় ভ্রুক্ষেপ করলেন না। নাজমিন বেগম জ্বলে উঠলেন। রাগী কণ্ঠে 2-4 বাক্য শোনানোর পূর্বেই রুহিণীর গলার আওয়াজ ভেসে আসলো। মায়ের বিরুদ্ধে কঠোর কণ্ঠে বললেন, আম্মা, আর একটা কথাও বলবে না তুমি। বললে আগামীকালই নিজের জিনিস নিয়ে ফিরে যাবে আব্বার বাড়িতে। দেখছো এই বাড়ির মানুষ চিন্তায় আছে, তার উপর তুমি আরও উল্টাপাল্টা কথা বলে টেনশন বাড়াচ্ছ। আগেই বলে দিলাম, কেউ কিছু বললে পরে মুখ ফুলিও না। রুহিণীর কথায় থেমে গেলেন সুফি খাতুন। চোয়াল ঝুলিয়ে বসে রইলেন। কোনো প্রকার টু শব্দটি করলেন না। নাসির সাহেব নিজের মোবাইল ঘাঁটতে ঘাঁটতে সবার উদ্দেশ্যে বললেন, এত চিন্তা করে কোনো লাভ নেই। দেখো গিয়ে গাড়ি কোন প্লটে ঢোকাইছে। না হয় ধাক্কা লাগিয়ে আমার গাড়ির ফোঁস করে দিয়েছে। আমার তো বেচারা জড়বস্তু গাড়িটার জন্যই কষ্ট হচ্ছে। হায়, আমার গাড়ি। দীর্ঘশ্বাস ফেললেন তিনি। পরপর আরও কয়েকটা রিলস দেখে হাসতে হাসতে ঢলে পড়লেন সোফার উপর। মৃন্ময়ের কথা শেষ হওয়ার পূর্বেই নুসরাত 2 হাত বাড়িয়ে দিল। বলল, টাকা পয়সা নাই, আর থাকলেও আমি দিব না। ওইগুলো কি গাছে ধরে যে বললাম আর টুপ করে পাতার মতো ঝরে পড়ে গেল? তাছাড়া অপাত্রে টাকা ঢালতে আমি ভীষণ অপছন্দ করি। হাজতে যাওয়াই বেস্ট আমার কাছে। তবুও ঘুষখোর পুলিশকে আমি টাকা দেব না। এমনিতেই গরিব, খেতে পাচ্ছি না, আর উনি বলছেন 15,000 টাকা দিন জরিমানা। মুখ ধোয়ার জন্য সাবান কিনতে পারছি না, আর দিব জরিমানা। হাসালি রে পাগলা। ইরহাম আহান দুজনেই মাথা নাড়ালো। মৃন্ময় ইরহাম আহানের হাতে হ্যান্ডকাপ পরিয়ে নুসরাতের হাতে দিতে যাবে। নুসরাত টেনে নিল সেটা নিজের দিকে। বলল,
আমি ঘুষখোরদের হাত নিজের গায়ে লাগিয়ে নিজেকে নাপাক করতে চাচ্ছি না। ইসরাত, পরিয়ে দে তো। ইসরাত নুসরাতের হাতে হ্যান্ডকাপ পরিয়ে দিল। মৃন্ময়ের মুখ অপমানে থমথমে হয়ে উঠল। নিজেকে সান্ত্বনা দিল, এই মেয়ের মাথার একটা রগ ঢিলে বলে। নিজেকে সামলে নিয়ে ইসরাতের দিকে হ্যান্ডকাপ তুলে ধরল। ইসরাত শিথিল সুরে জিজ্ঞেস করল, আমার অপরাধ? মৃন্ময় তুষার ইসরাতের চোখের দিকে তাকালো। সূর্যের তেজস্বী রশ্মি পূর্ব আকাশে তখনও উদিত হয়ে মাটিতে নেমেছে। আলো এসে চোখে পড়তেই মেয়েলি চোখটা ঝলমল করে উঠল। কালো চোখের মণিগুলো অগোচরে নিজেদের কালো বর্ণ হারিয়ে পরিণত হলো বাদামি বর্ণে। উজ্জ্বল বাদামি চোখের পানে চেয়ে বলে উঠল, একজন পুলিশ অফিসারের দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে তেড়ে আসায় 5,000 টাকা জরিমানা, না হয় 2 মাসের জেল। ইসরাত হ্যান্ডকাপ নিজের হাতে নিয়ে নিল। আলগোছে সেটা হাতে নিয়ে নিজেই নিজের হাত লক করে দিল। তারপর অধর বাঁকিয়ে সামান্য হেসে বলল, আপনাকে টাকা দেওয়ার থেকে একটা ইঁদুরকে টাকা খেতে দেওয়া আমি বেশি অ্যাপ্রিসিয়েট করব। মৃন্ময় এত অপমান চুপচাপ গিলে নিল। সবাইকে বলল, গাড়িতে উঠুন সবাই। নুসরাত নেচে কুদে গাড়ির দিকে যেতে যেতে সবাইকে বলল, নো টেনশন বস, মনে করো শ্বশুর বাড়ি যাচ্ছি। ইরহাম নাকের পাটা ফুলিয়ে হাঁটল। নুসরাতের কথায় সামান্য ব্যতিক্রমী ভঙ্গিতে প্রশ্ন জিজ্ঞেস করল, কয়েকদিনের জন্য নাকি কয়েক মাসের জন্য? পরপর আহার নাকি সুরে বলে উঠল, আপু, আমি হাজতে যাব না। নুসরাত পুরো চিলমুড়ে থাকল। ইসরাতও এতক্ষণের গম্ভীরতা ছেড়ে নিজেও কিছুটা হাস্যমুখ হয়েছে। 2 বোন জেলে যাচ্ছে সেই চিন্তা না করে হাসল। ইসরাত বলল, কয়েকদিন পূর্বে তুই একটা কথা বলেছিলি মনে আছে? নুসরাত মাথা নাড়াল। তারপর দুজনেই একসাথে সুর টেনে আহানের উদ্দেশ্যে মিনমিনিয়ে গাইল, শ্বশুরবাড়ি মধুর হাড়ি, হাজতে গেলে খেতে হবে ডান্ডার বাড়ি, তাই এখান থেকেই নিয়ে নাও নিজেদের প্রস্তুতি। ইসরাতের গলা হঠাৎ থেমে গেল। চারদিকে চোখ ঘুরিয়ে তাকিয়ে অবাক কণ্ঠে মুখ দিয়ে নিশ্চিত হলো একটা কথা, এই মম আর সুরভি কোথায়? ইসরাতের কথায় 3 জনের মনে পড়ল তাদের কথা। এতক্ষণে প্রায় ভুলেই বসেছিল। 3 জন নিজেদের দিকে কিয়ৎকাল তাকিয়ে থেকে উদ্যত হলো তাদেরকে খুঁজতে। হ্যান্ডকাফে আটকানো হাত নিয়ে আশেপাশে পাগলের মতো চোখ বুলালো। কিছু মুহূর্ত পরে আহানের গলা ভেসে আসলো। সে বলছে, আপু, মম আপু আর সুরভি আপু এখানে। 3 জন যে যে জায়গায় ছিল আওয়াজ অনুসরণ করে দৌড়ালো। সবার আগে সেখানে পৌঁছালো ইসরাত, এরপর নুসরাত, ইরহাম। মৃন্ময় আর হাবিলদার পৌঁছালেন সবার শেষে। ইসরাত মমর দিকে ঝুঁকে হাত দিয়ে স্পর্শ করতে যাবে, মনে পড়ল তার হাত বাঁধা। অসহায় চোখে কিছুক্ষণ মাটির দিকে চেয়ে থেকে নিজের হাত তুলে ধরল মৃন্ময়ের সামনে। তেজি কণ্ঠে বলল, হাত খুলে দিন অফিসার। মৃন্ময় কোনো দ্বিরুক্তি ছাড়াই খুলে দিল ইসরাতের হাত। একে একে সবার হাত খুলে দিল। শেষে যখন নুসরাতকে খুলে দিতে যাবে তখন থেমে চোখ তুলে তাকালো। শুধালো, আমি খুলে দেব? নুসরাত কোনো কথা না বলে শুধু ভ্যাটকানো দিল। অতপর হাত খুলে নিয়ে মমর সামনে হাঁটু গেড়ে বসতে বসতে বলে উঠল, এমন ফিট খেয়ে পড়ে আছে কেন? এদের নাকের কাছে কি কিছু ধরতে হবে? ইসরাত মমর দিকে ঝুঁকে তাকিয়ে থেকে রুক্ষ সুরে শুধালো, কেন? নুসরাত বলে উঠল, আমি শুনেছি দুর্গন্ধ জাতীয় কিছুর স্মেল নিলে মানুষ তাড়াতাড়ি সজ্ঞানে ফিরে আসে। আমার জুতো 5 দিন যাবৎ ধোয়া হয়নি, তাই ভাবছিলাম এদের নাকের কাছে ধরব। ইসরাত ধমকে উঠল নুসরাতকে। ইরহাম নীরবে দাঁড়িয়ে রইল।
ইসরাত হঠাৎ বলে উঠল, ইরহাম, সুরভিকে তোর কোলে তুলে নে। ইরহাম এমন কথায় সামান্যক্ষণ থমকাল। মুখ চাওয়াচুই করে নিশ্চিত হতে আবারও জানতে চাইল, আমি? ইসরাত কর্ধান্বিত গলায় বলল, না, তুই না, তোর রুহুকে বলছি। মমর স্বাস্থ্যের অধিকারী হওয়ায় মাথায় ধরল আহান, দুই পায়ে ধরল নুসরাত আর ইসরাত। সবাই মিলে টেনে টুনে নিয়ে গিয়ে পুলিশের জিপে তুলে ফেলল মমকে। তখনও স্তব্ধ নয়নে সুরভির দিকে চেয়ে দাঁড়িয়ে রইল ইরহাম। নুসরাত সামান্য বিরক্ত হলো। ইচ্ছে হলো ইরহামের পেছনে গিয়ে একটা লাথি মেরে উল্টে ফেলে দিতে। সময় অতিবাহিত হলো। নুসরাতের আর তর সইল না। এতক্ষণে গলার কাছে দলা পাকানো গালিগুলো বের হয়ে আসলো তড়িৎ গতিতে। তবুও নিজেকে সামলে নিয়ে সামান্য আওয়াজে কিছু গালি দিয়ে পরের কথাগুলো জোরে জোরে বলল, এই মাঙ্গের নাতি, তাড়াতাড়ি কোলে তুলে নিয়ে আয় সুরভিকে। ইরহাম স্তম্ভিত হলো। চোখের পাতা ফেলে হুঁশজ্ঞান হারিয়ে অবহেলায় পড়ে থাকা রমণীর দিকে চাইল। নৈঃশব্দে অতিবাহিত হলো সময়। প্রকৃতিতে তখন চলছে বিড়ম্বনা। একটু একটু বৃষ্টির ভাব। থোকা থোকা মেঘ জমেছে আকাশে। মেঘের গর্জন চলছে। আকাশ দুই পাশে বিভক্ত হয়ে বজ্রপাত হচ্ছে ক্ষণে ক্ষণে। ইরহাম ঝুঁকে গেল সুরভির দিকে। মেয়েলি শরীরের অগ্রভাগে অস্বাভাবিক কোনো স্পর্শ না লাগে সেদিকে খেয়াল রাখল সে। পেছন থেকে তখনও হাউকাউ করছে নুসরাত। মনে মনে হয়তো শত গালি দিচ্ছে তাকে। ইসরাত টু শব্দটি না করে জহুরি নজরে চুপচাপ লক্ষ্য করল ইরহামের গতিবিধি। ইরহাম সুরভির হাঁটুর নিচে এক হাত রেখে অন্য হাতে সুরভির কোমর চেপে ধরল। কিছু মুহূর্তের মধ্যে দেখা গেল সুরভি ইরহামের বাহুর মধ্যে। অবচেতন শরীরে পুরুষালী গরম কাদামাক্ত দেহের স্পর্শ পেতেই শিহরণ জাগল। তখনই আকাশ চিরে বজ্রিত হলো মেঘের গর্জন। হঠাৎ কেঁপে ওঠা কি বজ্রপাতের জন্য, নাকি ইরহামের শরীর সংস্পর্শে আসার জন্য হলো, ঠিক বুঝে ওঠা গেল না। ইরহাম যখন সযত্নে কোলে তুলে এক পা দুই পা করে সামনে এগিয়ে পুলিশের জিপের দিকে গেল, তখন মেঘ তরল হয়ে পতিত হলো মাটিতে। আবারও নতুনভাবে বৃষ্টির সূচনা হলো। গতরাতের মতো অত তেজালো বৃষ্টি নয়, ঝিরিঝিরি বৃষ্টি হলো। ইরহাম সুরভিকে যতক্ষণ নিজের বাহুর বাঁকে রাখল ততক্ষণ পর্যন্ত বুকের মাংসপেশিটা দুরু দুরু করে কাঁপল। নিজের এমন অস্বাভাবিক শরীরের পরিবর্তনে নিজেই হতচকিত হলো। তার সুরভিকে অ্যাজ এ মেয়ে ফ্রেন্ড ভালো লাগে, কিন্তু এমন অনুভূতি হওয়ার মানে কি? মেয়েটার প্রতি কি তার অনুভূতি জমছে? এটা কিভাবে সম্ভব? আর চোখে দেখল হলুদাভাব মুখখানা। এত কাছ থেকে হয়তো প্রথমেই মুখ দেখছে, তাই অক্ষিপটে ধরা পড়ল সুন্দর একটা জিনিস। ডান দিকের গাল আর চোহকের মধ্যভাগে কালো চিকচিকে বর্ণের তিল। খুবই সূক্ষ্ম সেটা। চোখ দাবিয়ে না দেখলে দেখা যায় না। ইরহামের মনে হলো ধুকপুক করা হৃৎপিণ্ডের গতি আরও বেড়েছে। সে নাজেহাল হলো। মাথা ঝেড়ে ফেলে দিতে চাইল এই অনুভূতি। যতটা ঝেড়ে ফেলার চেষ্টা করল ততটাই হয়তো আরও গ্রাস করে নিতে থাকলো তাকে সেই অনুভূতি।